কথা বলে দিই একদম গোড়াপত্তরে, অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন, খুব বড় নয়, এটা ছোট অনুষ্ঠান। এবং তার সঙ্গে সঙ্গে একটি কথা বলছি যে দ্বিতীয় পর্বের বিহারের ভোটদান শুরু হয়ে গেছে, আপনারা যখন দেখা শুরু করেছেন। এবং আজ রাত্রিবেলা এক্সিট পোল ইত্যাদি ইত্যাদি সন্ধ্যে 7টা থেকে দেখানো হবে। কিন্তু তার আগেই আমরা আমাদের চ্যানেল থেকে সরাসরি আপনাদের কাছে একটা চিত্র তুলে ধরবো, যে চিত্রটা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে এবং আপনারা বিচারক। আমি ভুলভাল বললে আপনারা তলায় কিন্তু অবশ্যই অবশ্যই লিখবেন যে প্রসূনদা আপনি ভুল করছেন, ভদ্র ভাষায়। অবশ্যই আমি এখনো পর্যন্ত খারাপ ভাষা পাইনি কারোর কাছ থেকে। দিলীপ রায়কে বিশেষ করে অনুরোধ করবো যে দিলীপ রায়, আজকে আপনি আমার বন্ধু, আমার যদি কোনো ত্রুটি হয় সেটা সংশোধন করবেন। এই যে জোটটা রয়েছে সেটা দিলীপ রায়, আপনার দলের লোকেরাও কিন্তু জোটের মধ্যে রয়েছে। একটা কথা ভবিষ্যৎবাণীর মতন না হলেও পরিষ্কার বার্তা আপনাদেরকে দিতে চাই, তা হচ্ছে ইভিএম এর জ্ঞানাকল না থাকলে কিন্তু বিজেপির আসন সংখ্যা মারাত্মকভাবে কমছে এবং সেখান থেকেই শুরু হবে চাচা ভাতিজা কা খেল অ্যান্ড প্রসূনের পাঞ্চ। সুপ্রভাত, স্বাগতম, আসসালাম আলাইকুম। একটা কথা বলে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, জ্যোতিষ চর্চার উপর আমার যে বিরাট একটা আস্থা বা বিরাট একটা ভরসা এমন নয়, কিন্তু অনেকের থাকে, অনেকের তৈরি হয়। এটা একান্তই একটা সময় ধরে এই জ্যোতিষ চর্চা শুরু হয়েছিল, যেটা দেশ বিদেশ সকলেই প্রায় গ্রহণ করেছে নিজ নিজ স্টাইলে। তার মধ্যে একটা নিউমারোলজি বলে একটি কথা আছে, খুব ভালো করে শুনিনি। নিউমারোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্ব। ধরুন, এই সংখ্যা তত্ত্বটা হচ্ছে 1 থেকে 9 মধ্যে। আপনার যদি সংখ্যা 22 হয় তাহলে 2 + 2 অর্থাৎ 4। আপনার যদি সংখ্যা 55 হয় তাহলে 5 × 5 = 10। আবার 10 মানে হচ্ছে কি 1 + 0, তার মানে হচ্ছে কি 1। মানে 1 থেকে 9 মধ্যে আপনাকে যোগফোগ করে যেটা দাঁড় করানো হয় সেটা নিউমারোলজি। এবং এটা জ্যোতিষ চর্চার একটা পার্ট, অনেকেই বলে সংখ্যা তত্ত্ব। এবং এটা বিশ্বাস আপনি করতে পারেন, না করতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু 2025 সনটি যে খারাপ যাবে সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বলেছিলেন, অ্যাস্ট্রোলজাররা বলেছিলেন। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই। তারা বলেছিলেন 2025 হচ্ছে গিয়ে দ্য ইয়ার অফ মঙ্গল। আজকে মঙ্গলবার অনুষ্ঠান করছি, খেয়াল করে দেখুন। ইয়ার অফ মঙ্গল, মঙ্গলের সংখ্যা কি বছরটা দেখুন 2025, অর্থাৎ 2025 যোগ করলে কি দাঁড়ায়? 2 + 2 4 আর 5 9, অর্থাৎ 9 হচ্ছে গিয়ে মঙ্গল, মানে মঙ্গল গ্রহ হিসেবে যেটা জ্যোতিষরা ধরে থাকে। বিজ্ঞানের জায়গা থেকে মোটেই আমি সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছি না, কিন্তু যারা জ্যোতিষ মানেন তারা আপনারা সাপোর্ট করেন। জ্যোতিষ তো 80% লোকই তো মানে, ইত্যাদি ইত্যাদি দেখেছি। তা 2025টা কার খারাপ যাবে? গোড়াপত্তনে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার বা তার ক্ষমতায় যারা রয়েছে তারা নানান চাপে থাকবে। আমরা দেখলাম গোড়াপত্তন থেকে 2025-এ যুদ্ধ বা যুদ্ধ খেলা যাই হোক না কেন, একটা চাপ, আমেরিকার সঙ্গে সম্পর্ক একেবারে তলিয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, ট্যাক্সেশন ইত্যাদি ইত্যাদি, রেল দুর্ঘটনা থেকে শুরু করে একের পর এক চাপে একেবারে ছারকার হয়ে যাচ্ছে কিন্তু মোদি গভর্নমেন্ট নানান দিক থেকে। তার মধ্যে আরএসএস এর চাপটা ছিল, মোদি গিয়ে তাদের সঙ্গে একটা মিউচুয়াল করার চেষ্টা করেছে, কতদূর মিউচুয়াল হয়েছে আমি জানি না। এবং এইভাবে যেতে যেতে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা, তাতে করে মুখ পুড়েছে। সম্প্রতি পরপর কতগুলো রেল দুর্ঘটনা, তাতে মুখ পড়েছে। এবং বলতে দ্বিধা নেই যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, অর্থাৎ কিংবা ডুয়ার্স তরাই অঞ্চলে যে ডিজাস্টার হয়েছে তার দায়ভাগও কিন্তু আলটিমেটলি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের উপর পড়ছে, কারণ সিকিম থেকে জলটা এসেছিল, সুতরাং সেখানে একটা ত্রুটি হয়ে রয়েছে। এবং দলের অবস্থা যে খুব একটা ভালো তা নয়, বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি চলেছে নরেন্দ্র মোদী। ফলে 2025 দ্য ইয়ার ইজ নট হেলদি ফর নরেন্দ্র মোদী। সেই বছরই পড়ে গেল কিন্তু বিহারের ভোট, যে বিহারের ভোটটি কিন্তু নরেন্দ্র মোদীর কাছে মরণবাচন ভোট। এবং এই মরণবাচন ভোটের জায়গা থেকে নরেন্দ্র মোদীর যিনি সেনাপতি বা তাকে অনেক সময় বলা হয় যে বুদ্ধিদাতা,
মূল পরামর্শদাতা তার নাম অমিত শাহ। ধুরন্ধর বুদ্ধি, কোনো অস্বীকার করে লাভ নেই যে অমিত শাহ কিন্তু ভারতবর্ষের প্রশাসনটা চালাচ্ছেন এবং রাজনীতিটাও চালাচ্ছেন। অর্থাৎ টোটাল পার্টি, বিজেপি পার্টিটা বা এনডিএ পার্টির কে কি করবে না করবে তার সমস্ত প্যারামিটার সমস্ত কিছু নাড্ডাকে দিয়ে করালো, পেছনে কিন্তু কলকাঠি নাড়াচ্ছেন অমিত শাহ। তার ছেলে আপনারা জানেন যে জয় শাহ বর্তমানে ক্রিকেটের অধিকর্তা, এবং সেখানেও তিনি বসে হম্বিতম্বি করছেন, সবটা কন্ট্রোলের মধ্যে নিয়েছেন এবং যা পারছেন তাই করছেন। এই করতে করতে সূত্র মারফত খবর পেলাম, সূত্র মারফত খবরটি যেটা সেটা খুব ভয়ঙ্কর, যে নরেন্দ্র মোদী কোথাও আদানির সঙ্গে তার এত দহরম মহরম এবং নানান রকম ঘটনাবলী যেগুলো ঘটেছে, যেটা আমেরিকা আদানিকে অ্যারেস্ট করবে, নরেন্দ্র মোদী সেটার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন, আমেরিকাকে গালাগাল দেওয়া চলবে না ইত্যাদি ইত্যাদি বাক্যালাপগুলো মোদীর মুখ থেকে বেরিয়ে আসছে। কারণটা কি? কারণ যেটা জানা যাচ্ছে, কারণ একটি, সেটা হচ্ছে যে কান টানলে মাথা আসে, সেরকম আদানিকে টানলে কার মাথা আসে আমরা জানি না, সে মাথাটি নাকি ভারতবর্ষের সব থেকে বড় মাথা। এই সমস্ত ফাইল পত্র ইডি সিবিআই হাবিরে জাবিরে সমস্ত কিন্তু অমিত শাহর কাছে রয়েছে, যে কারণের জন্য অনেক অংশে নরেন্দ্র মোদী কিন্তু অমিত শাহের উপর খুব একটা খুশি না বা সুখী না, বা তাকে খুব বিশ্বাস করছেন না। ভালো করে শুনুন কথাটা, সবই সূত্র, অল সোর্সেস। এবং এই বিহারের নির্বাচনটার আগে অমিত শাহর উপরই দায়িত্ব তার আগে থেকে দেওয়া ছিল যে ভাই তুমি যেমন পারো করো। অমিত শাহ সেখানে স্ট্রেট বলেছেন নরেন্দ্র মোদীকে এবং তাদের বিজেপির হায়ার অথরিটির কাছে যে দেখুন, আর নীতিশ কুমারকে বা এই চাচা বলে যাকে বলা হয় সেই চাচাকে আর মুখ্যমন্ত্রী করা যাবে না। সুতরাং এখানে যতগুলো বেশি আসনে সম্ভব বিজেপি ক্যান্ডিডেট দাঁড় করাবে এবং সেখান থেকে বিজেপি প্রধান শক্তি হয়ে উঠে আসবে, যাতে করে নীতিশ কুমার ডাউন হয়। এবং নীতিশ কুমারকে ডাউন করার জন্য যা যা করার দরকার তাই তাই কিন্তু বিজেপি করে গেছে। এবং বিজেপি করেছে মানেটা কি? বিজেপি যেটা করেছে যে নীতিশ কুমারের যে দল, সেই দলের মধ্যে নীতিশের ঘনিষ্ঠ যে দুজন ছিল, লল্লন সিং এবং সঞ্জয় ঝা, যারা নীতিশের অত্যন্ত আস্থাভাজন ছিলেন, তাদের দুজনকেই কোলের উপর বসিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। মানে অমিত শাহর কোলে বসে গেছে কিন্তু লল্লন সিং। এবং লল্লন সিং বসার পর থেকেই দেখছি সমস্ত বেগরবাই কথাবার্তা। অর্থাৎ অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আর যাই হোক না কেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে না, বিজেপি থেকে মুখ্যমন্ত্রী করা হবে। অনেক বছর নীতিশ বাবু মুখ্যমন্ত্রিত্ব করেছেন, আর নয়। অ্যাকর্ডিংলি নানান রকম ব্যাপার স্যাপার কিন্তু সেখানে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, যা চলছে চলছে সেরকম। এই ব্যাপারটা কিন্তু নীতিশ বাবু একটু লেটে বুঝেছেন যে তাকে কাঠি করা হচ্ছে, অনেক লেটে বুঝেছেন মানে মাসখানেক আগে বুঝেছেন, আজ থেকে মাসখানেক আগে নীতিশবাবু বুঝেছেন যে তাকে 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সর্বনাশের পথ। নীতিশবাবুর আরেকটি নাম হচ্ছে গিয়ে পল্টুরাম, মানে পাল্টি খেতে তিনি ওস্তাদ। গত 20 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী এবং নীতিশ কুমারের কতগুলো গুড সাইড রয়েছে, তেমন কতগুলো ব্যাড সাইডের মধ্যে যেটা হচ্ছে যে তিনি নিজের আসন ছাড়তে রাজি নন, তিনি আমরণ থাকবেন এরকম একটা তার জ্যোতিবাবুকে টপকে যাবে ইত্যাদি ইত্যাদি তার ভাবনা। আর 5 বছর থাকতে পারলে ভারতবর্ষের সর্বকালের সর্বাধিক সময় ধরে থাকা মুখ্যমন্ত্রীর তালিকায় তার নাম আসবে, কারণ জ্যোতিবাবু 24 বছর ছিলেন, তিনি থাকলে 25 বছর হবে। নীতিশবাবু কোনো রকম ভাবে ছাড়তে রাজি নন এবং তার শরীর অসুস্থ। এই স্কোপটা নিয়েছে কিন্তু বিজেপি। এবার এন্টায়ার যে ক্যান্ডিডেটচার তৈরি হয়েছে, সেটা আমি আগে একটা এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে বিহারের এত গোষ্ঠী, মানে গোষ্ঠীর ব্যাপার রয়েছে, এত জাতপাতের ব্যাপার রয়েছে। তার মধ্যে মূলত যেটা, সেটা হচ্ছে উচ্চ বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ রয়েছে, তার মধ্যে কায়স্থ রয়েছে, তার মধ্যে ভূমিহার যেটাকে বলে, এবং ক্ষত্রিয় রয়েছে, ছত্রী যারা সিং পিং ইত্যাদি পদবী যাদের, এরা হচ্ছে হায়ার কাস্ট। এই ভোটটা কিন্তু স্বাধীনতার উত্তর যুগে সবসময় কংগ্রেস পেয়ে এসছে, এখন বিজেপি মোটামুটি পায়, মোটামুটি। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে মধ্যবর্তী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবড। তার মধ্যে লালু প্রসাদ যাদব যেমন আছে, তার মধ্যে নীতিশ কুমার রয়েছে, তার মধ্যে পাসওয়ান রয়েছে, ওই জনসুরাজ কি জানি পার্টিটার নাম, যাকে গুলিমান, ওই পাসওয়ানের ছেলে, এই 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 এর নাম আমার কিছুদিন মনে থাকে না, ছেড়ে দিন, পাসওয়ান। তো তার ব্যাপার রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড প্যারামিটার আর কি, মানে তার মধ্যে ব্যবসায়ী রয়েছে যেরকম, ওবিসি ইত্যাদি। থার্ডটা খুব সাংঘাতিক,
সেটা হচ্ছে মুসলিমরা রয়েছে, যার পার্সেন্টেজ অফ ভোট হচ্ছে গিয়ে 18 to 19%, নট লেস দ্যান 1.25 কোটি ভোটার রয়েছে, এবং তারা মরে গেলেও ভোট দেবে। এবং আরেকটা রয়েছে দলিত, অতি দলিত, যেটার মধ্যে জিতেন রাম একজন রিপ্রেজেন্টেটিভ। এই দলিত অতি দলিতের মধ্যে এবার বিহারের মধ্যে যে ফাংশনটা হচ্ছে সেটা উত্তরপ্রদেশে অলরেডি হয়ে গেছে। দলিতদেরকে কোনোদিনই কিন্তু আরএসএস বা বিজেপি পাত্তা দেয়নি, কারণ আরএসএস এর ব্যাপারটা হচ্ছে উচ্চ বর্ণ। কারণ আরএসএস এর আজ অব্দি যত সংঘ প্রদান হয়েছে অলমোস্ট একজন বাদ দিয়ে সবাই ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ্যবাদ বিশ্বাস করে। এবং তারা মুসলিমদেরকে যেরকম এই হিন্দুইজম বা হিন্দুত্ববাদ মুসলিমদেরকে যেমন কোণঠাসা করে দেশের বাইরে পাঠাবার চেষ্টা করে, তেমন দলিতদের পদদলিত করে রাখে। এবং সারা ভারতবর্ষে দলিতরা যে পদদলিত হয়েছে তা কিন্তু অনেকটাই উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা, যার এখন মাথা হচ্ছে কি এই বিজেপি সোকল্ড। এই দলিতরা কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপিকেও ভোট দিয়েছে, মানে কংগ্রেসকে দেওয়ার পর থেকে। কিন্তু গত লোকসভা থেকে তারা অনেকটাই ঘুরে গেছে, এবং ঘুরে গিয়ে তারা উত্তরপ্রদেশের লোকসভার ভোটে যে সুবিশাল পরাজয় হয়েছে বিজেপির, মানে এত কম আসন কমে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে মুসলিম এবং দলিত ভোট তারা মোটেই পায়নি। তাহলে বিহারে কি হবে? এই ভাবনাটার জায়গায় কিন্তু খুব একটা ভাবিত ছিল না অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। তারা ভাবছে ও দলিত কি করে, ও তো চাকর বাকর। তার কিন্তু প্রতিফল পাচ্ছে। কারণ আপনাদেরকে বলি, মুসলিম এবং দলিত মিলিয়ে প্রায় 37-38% ভোট রয়েছে। আমি বলছি না সবটাই মুসলিমদের, তো একটা ভোটও যাবে না বিজেপির দিকে। আরেকটা হচ্ছে কি দলিতদের কিছু ভোট তো বিজেপি হয়তো পেলো বা এনডিএ পেলো, কিন্তু বাকি তাদের দিকে না যাওয়ার সম্ভাবনায় প্রবল। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেমন মুসলিম ভোট 30 থেকে 34%, এখন এই মুহূর্তে 34%। ফলে বিজেপিকে ফাইট করতে হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু 66%-এর উপর নির্ভর করে। অর্থাৎ 66%-এর মধ্যে থেকে তারা যদি 42 থেকে 43%, হুইচ ইজ কমপ্লিটলি ইম্পসিবল, ছেড়ে দিন, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তেমন বিহারেও তারা ভেবেছে যে ও দলিত আর মুসলিম দিয়ে কি হবে, ও তো 30, 32, 35% রয়েছে, বাকি আমরা কামাল করে দেবো। রং অ্যাসেসমেন্ট অমিত শাহ, কমপ্লিটলি রং অ্যাসেসমেন্ট। এবং তারা ঠিকই করেছে যে নিত্যানন্দ রায় বলে একজনকে, যিনি কিনা অমিত শাহ একেবারে কোলের ছেলে, তাকে মুখ্যমন্ত্রী করবেন, এবং তার সঙ্গে যারা বর্তমান উপমুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে কোন রকম ভাবে যদি কিছু করা যায় ঠায় ইত্যাদি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কিন্তু কোনোভাবে নীতিশ কুমার না। নীতিশ কুমারের কাছে কিন্তু খবরটি গেছে, এবং নীতিশ কুমারের কাছে খবরটি যাওয়ার পর নীতিশ কুমার বিস্তর চটেছে, এবং চড়তে চড়তে এমন অবস্থা হয়েছে যে নরেন্দ্র মোদী ক্যাম্পেইন করছেন, সে ক্যাম্পেইন করতে রাস্তায় বেরিয়েছে রোড শো করতে, তাতে নীতিশ কুমারকে ইনভাইট করেছে, নীতিশ কুমার যায়নি। এবং নরেন্দ্র মোদীর কোন মঞ্চে গত 20-22 দিন ধরে নীতিশ কুমার বা নীতিশ কুমারের ঘনিষ্ঠ কাউকে পাওয়া যায়নি। এক লল্লন সিং ঘুরে বেড়াচ্ছে মোদীর সঙ্গে। এই যে ঘটনাটি ঘটেছে, তারপরে কিন্তু ভোটটা হয়েছে, এবং এই ভোটটা ভেরি 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 ইন্টারেস্টিং। ফার্স্ট পার্টের ভোট, যেখানে 121টা আসন রয়েছে। কিন্তু একটা বিরতিতে যাওয়ার পালা, কারণ আজকে আমাদের এপিসোডটা ছোট্ট, আপনারা ভোটের দিকে নজর রাখবেন। এই ভোটের প্রথম পর্বে কি দাঁড়িয়েছে, and that is very very sensational and interesting। তাতে করে কিন্তু চাচা ভাতিজার খেল শুরু হয়েছে। চাচার নাম হচ্ছে গিয়ে নীতিশ কুমার, আর ভাতিজার নাম হচ্ছে গিয়ে একেবারে উল্টো দিকে থাকা আরজেডি প্রধান তেজস্বী যাদব। ফলে চাচা ভাতিজার এই কম্বিনেশন একটা অদ্ভুত ইকুয়েশন তৈরি করতে চলেছে, যার মধ্যে 2-3টে ধাপ রয়েছে। হয় এটা হবে, নইলে এটা হবে, নইলে এটা হবে। একদম গোড়াপত্তনি যেটা বলেছিল, আবার সেই কথাটা বলি, কে কত ভোট পাবে সেটা পরের কথা। কংগ্রেস গতবারে 19টি না 17টি আসন পেয়েছিল, তার থেকে যদি আসন বাড়াতে পারে কংগ্রেসের কপাল। কারণ রাহুল গান্ধীর জায়গাটা কতটা অ্যাকসেপ্টেবল হচ্ছে সেটা কিন্তু আজকের ভোটের পর বোঝা যাবে, আগে থেকে অ্যাডভান্স কথা বলবো না। কিন্তু ভোটের প্রথম পর্বের পর a big interesting matter happened, যেটা কিন্তু বিজেপির পক্ষে প্রচন্ড আনহেলদি বলবো। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব দ্রুত, কোথাও যাবেন না প্লিজ, আপনাদের দরকার, সঙ্গে রাখুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal.
Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। খুব ভালো করে শুনুন, এবং আপনারা কিন্তু এখন থেকে যেটা বলবো সেটা এক্সিট পোলের মতনই, কিন্তু এক্সিট পোল বলবো না, কারণ আমরা রুলস ব্রেক করতে রাজি না। কিন্তু বিচার করুন, আমার পয়েন্টগুলো ভুল হলে আপনারা ত্রুটিটা ধরবেন। কিন্তু এই পয়েন্টগুলো প্রত্যেকটা কিন্তু মানে ধরে নিন, একটা 27-28 বছর ধরে সাংবাদিকতা করছি এবং তার আগে রাজনীতি করেছি। সেই অভিজ্ঞতা যেটা আমার গুরু দেবাশিস ভট্টাচার্য, যিনি আজকে প্রয়াত আজকালে ছিলেন, তার কাছ থেকে এই বিদ্যাটা শিখেছি। সেই বিদ্যাটা আপনাদেরকে পরিষ্কার উন্মোচন করছি। এক্সিট পোল করার জন্য কিছু লোককে পথে নামিয়ে দিয়ে এত পার্সেন্ট লোক ঘুরে বেড়াচ্ছে, এত পার্সেন্টের থেকে এগুলো সব আজকাল ফালতু হয়ে গেছে। ওগুলো প্রণয় রায় প্রথম যখন করতো তখন ধরা যেত, এখন ধরা যায় না। এখন এক্সিট পোল কেউ মেলাতেও পারছে না। দেখেছেন তো লোকসভায় কি কাণ্ড হয়েছে। তার থেকে বরং প্রবীর বিশ্বাস অনেক বেটার পশ্চিমবঙ্গের উপর বলেছে, এবং আমাকে আপনারা কৃতিত্ব দিতে বলেন। আমি একদম 240টা আসনই বলেছিলাম এই চ্যানেলে, আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দেবো। 240 বলেছি, 241ও বলিনি, 239ও বলিনি, এই চ্যানেলে বসে বলেছি। ঘটনা হচ্ছে যে কোথায় দাঁড়াতে পারে, কি হতে পারে। দেখুন, এই যে সিচুয়েশনটা হচ্ছে এই ভোটের প্রচার, তাতে করে নীতিশ কুমার তার ঘনিষ্ঠ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তৃণমূলের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠতে বসতে পারেন, নীতিশেরও কিন্তু একটা বিরাট গোষ্ঠী রয়েছে তার দলের মধ্যে। তারা কিন্তু মানে তারা দলে যারা রয়েছে তারা কিন্তু নীতিশের কথায় উঠে বসে, এক্সেপ্ট লল্লন সিং অ্যান্ড সঞ্জয় ঝা। তিনি তাদেরকে পরিষ্কার ডেকে বলেছেন যে ক্যাম্পেইনের স্টাইল চেঞ্জ করো। গত 20-25 দিন ধরে যেটা হচ্ছে, তোমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে বলবে আমরা যেখানে দাঁড়িয়েছি, অর্থাৎ জেডিইউ যেখানে দাঁড়িয়েছে সেখানে জেডিইউ কে ভোট দিতে, যেখানে যেখানে বিজেপি দাঁড়িয়েছে কিংবা পাসওয়ানের ছেলে দাঁড়িয়েছে সেখানে ভোটগুলো আরজেডি বা কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা দাঁড়িয়েছে তাদেরকে ভোট দিতে। এবং সেটা ইউনিক স্প্রেড করেছে, মানে একেবারে এলাকার পর এলাকা তারা কিন্তু ক্যাম্পেইন করেছে। আবারও আপনাদেরকে বলছি, যদি ভোটার মেশিনে, ভোটিং মেশিনে, ইভিএম এ যদি গড়বড় করে না থাকে, যেটা করার সম্ভাবনা রয়েছে, বিহারের হাওয়া কিন্তু বুঝেছে, নরেন্দ্র মোদী আগে থেকেই বুঝেছেন, তাদের কাছে আইবি রিপোর্ট ফিপোর্ট তো আছেই। তো ইভিএম এর গ্যাঁড়াকল যদি না থাকে, তাহলে কিন্তু এবার বিজেপি গিয়েও হয় চাকর বাকরের মতন থাকতে হবে নীতিশ কুমারের আন্ডারে, তা নয়তো গভর্নমেন্টের মধ্যেই আসতে পারবে না। এবং গভর্নমেন্টের মধ্যে না আসতে পারলে কেন্দ্রের গভর্নমেন্ট টলমল টলমল করবে মাতালের মতন, এবং তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা সন্দেহের ব্যাপার। এবার আপনাদের ইন্টারেস্টিং ব্যাপারটা বলছি যে কেন এই কথাটা বলছি। দেখুন, এরা বললো 60 লক্ষ 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, মানে নর্মাল যারা ভোট ফোট দিত ইত্যাদি ইত্যাদি। আমি জানি না শেষ পর্যন্ত সেটা কতটা কেন্দ্রীয় বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি অনুযায়ী ওই আপনার আধার কার্ড দেখিয়ে অনেকেই ভোট দিয়েছে, কিন্তু প্রচুর বাদ গেছে। আমি ধরে নিচ্ছি 20-25 লাখ ভোটার বাদ গেছে, নট এ ম্যাটার অফ জোক। তো এই 20-25 লাখ ভোটার বাদ যাওয়ার পর, যেখানে বিহারে, খুব ভালো করে শুনুন, যেখানে বিহারে 2020 সালে ভোটে টোটাল ভোট পার্সেন্টেজ ছিল 56.79 or 78, 56.79 অথবা 78, সেইটে প্রথম পর্বের ভোটের পর দেখা যাচ্ছে, কল্পনা করতে পারবেন না, প্রায় 65%, 64 পয়েন্ট সামথিং। অর্থাৎ আর ডিফারেন্স অফ 7%, অ্যাটলিস্ট 7% ভোট বাড়লো কি করে? ভোটার কমে গেছে অথচ ভোট বাড়ছে, ভোট দেওয়ার গতিবিধি বাড়ছে, এটা হয় নাকি কখনো? ধরুন আপনি আপনার বাড়িতে 1 বয়াম মিষ্টি রেখেছেন বা চিনি রেখেছেন, সেই চিনি থেকে আপনি রোজ চিনি তুলে তুলে খান। এবার আপনি দেখলেন যে সেই চিনিটা শেষ হতে 1 মাস লাগবে। এবার সেই বয়ামটার জায়গায় আপনি একটা অর্ধেক ছোট বয়াম রাখলেন, তার মধ্যে চিনিটা রাখছেন, একইভাবে আপনি চিনি তুলছেন, সেটা দেখবেন 10 দিনে শেষ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। কমে যাওয়ার ফলটা যদি আমরা এখানে দেখি যে বিহারে ভোটার সংখ্যা কমে গেছে, তো নর্মাল কোর্সে তো ভোটিং পার্সেন্টেজ কম হবে, কিন্তু ভোটিং পার্সেন্টেজ বেড়ে গেল।
7% নট এ ম্যাটার অফ জোক। 7% মানেটা হচ্ছে গিয়ে বিহারে যদি ভোটার মানে ভোটিং এর জায়গা থেকে 10 কোটি লোক হয়ে থাকে, যদি হয়ে থাকে, তাহলে কত 7% মানে কত হতে পারে? কত হতে পারে আপনারা বলুন? 10% মানে হচ্ছে গিয়ে 1,20,00,000, তাই তো? এবং সেটা কমে গিয়ে দাঁড়াচ্ছে ওই ধরুন 60-70 লক্ষ। আমি বাদ দিচ্ছি, ওইভাবে হিসাব করবেন না। আমার কথাটা হচ্ছে যা ভোট পড়েছে তাতে করে অন্তত গতবারের তুলনায় 12 থেকে 15,000 ভোট অতিরিক্ত পড়েছে বিহারে। অতিরিক্ত 12 থেকে 15,000 ভোট এরা কারা দিল? সবসময় জানবেন যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি যে কোনো স্টেটের নির্বাচনে অতিরিক্ত ভোট পাওয়া মানেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্স ভোট, অর্থাৎ সরকার বিরোধী ভোট। এটা সারা ভারতবর্ষের চিত্র, পশ্চিমবঙ্গে এটা মেলে না। তাহলে কি ধরে নিতে হবে যে নীতিশ এবং বিজেপির বিরুদ্ধে ভোটটা গেছে? তাহলে কি রেজাল্ট হতে পারে? ভোটের রেজাল্ট সন্ধ্যেবেলা তো সব বেরোবে, ফাট 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 ফাট, হ্যানারে ত্যানারে ইত্যাদি ইত্যাদি। আপনাদের 3টে কজ দিচ্ছি, 3টে কি হতে পারে, কি কি হতে পারে। প্রথম কথাটা হচ্ছে, আমি যেটা বলেছি আবারও সেটা বলবো, যে বিজেপির আসন কমছেই কমছে যদি ভোটিং মেশিনে 2 নম্বরই করে না থাকে মহারাষ্ট্রের মতন। সেগুলো তো ধরা পড়ছে, রাহুল গান্ধী তো অলরেডি বলেছে। আই হ্যাড এ টক উইথ আমার বন্ধু ব্রাত্য বসুর সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি একটা মোটামুটি একটা নর্মাল হিসাবের মতন আমাকে দিয়েছেন। ব্রাত্য, তোমাকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও তো এই ইকোনমিক্স নিয়ে বা সাহিত্য নিয়ে খুব চর্চা করে, কিন্তু প্রেসিডেন্সির ছাত্র, খুব ভালো এই ইকুয়েশনটা বোঝে। প্লাস আমার মগজ থেকে আমরা যেটা বার করেছি সেটা আপনাদের বলি কি কি হতে পারে। প্রথম কথাটা হচ্ছে যে অতিরিক্ত ভোটটা যারা পড়লো সেটা হচ্ছে নীতিশ কুমার ওই 10,000 টাকা করে মহিলাদের দেবেন বলে প্রচুর পরিমাণে মহিলা অতিরিক্ত ভোট দিয়েছে। অতিরিক্ত সেটা কি 12,000? তাই হয় নাকি কখনো 12 থেকে 14,000? এক একটা কেন্দ্রে 12 থেকে 14,000 ভোট অতিরিক্ত পড়েছে, এক একটি কেন্দ্রে। আমি ইয়ার্কি মারছি। ধরুন এক একটি কেন্দ্রে 2.5 লাখ ভোটারের মতন রয়েছে, তার 10% মানে কি? 10% মানেটা হচ্ছে 2.5 লক্ষ ভোটারের মধ্যে 25,000। আমি তো কমিয়ে দিয়েছি, 10 থেকে 12,000 বলছি, 12 থেকে 13,000 বলছি, 12,000ই ধরুন। এই যে অতিরিক্ত 12,000 ভোটটা পড়েছে, এই অতিরিক্ত 12,000 ভোট সব মহিলা হই হই করে দিতে আসলো। আচ্ছা ধরে নেওয়া যাক সব মহিলারা ভোট দিল এবং সব নীতিশকে ভোট দিল। তাতে করে নীতিশের 101টি আসনের মধ্যে তারা অতিরিক্ত মহিলা ভোটের জন্য তিনি পেতে পারেন 70 থেকে 74টি আসন। 70 থেকে 74টি আসন তিনি পেতে পারেন। আবার রিভার্সলি বলছি, যদি অ্যান্টি ইনকামবেন্সি হয়ে থাকে, অর্থাৎ কিনা ইন্ডিয়া জোট, তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা যেটা বলেছেন যে অন্তত প্রতি পরিবার থেকে একজনের চাকরি হবে, সেটা সো অ্যাট্রাকটিভ, এবং এই দলিত বলুন, নিম্নবর্গ বলুন, এরা সবাই এখন এই তেজস্বী যাদবের প্রতি প্রেমে অস্থির। এবং তেজস্বী রাহুলের প্রত্যেকটা র্যালিতে, অর্থাৎ প্রত্যেকটা জনসভাতে হাজারে হাজারে লোক, লক্ষাধিক লোক হচ্ছে এক একটা জায়গায়। কেন হচ্ছে? কিসের অ্যাট্রাকশন? তো ফলে দ্বিতীয় অপশনটা যেটা দেখা যাচ্ছে যে যে করেই হোক যাদব, এই তেজস্বী যাদবের কিন্তু ভোট বাড়বে। 130টা না 32টা আসনে তারা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। তাদের আসন গতবারের তুলনায় বেড়ে, গতবারে 75টি আসন পেয়েছিল, এবার সেটা বেড়ে হয়তো 85টি আসন হতে পারে। আবারও বলছি হতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? 75টি আসন পেতে পারে নীতিশ কুমার, 85টি আসন পেতে পারে তেজস্বী যাদব। অর্থাৎ এরা দুজন যদি এই পরিমাণ টোটাল সংখ্যা তো 243-243-এর মধ্যে যদি এরাই মানে এতগুলো আসন পায়, তা বাকি পাবে কারা? দ্য কোয়েশ্চেন উইল কাম। তো সুতরাং সেই হিসাব থেকে দেখা যাচ্ছে যে 1 নম্বর বা 2 নম্বরে গত যে ভোটটা হয়েছে 121টি আসনে, সে কেন্দ্রগুলো খুবই ইন্টারেস্টিং। সে কেন্দ্রগুলো হচ্ছে অনেকটা উত্তরপ্রদেশ ছোঁয়া, কোনোটা ঝাড়খণ্ড ছোঁয়া, কোনোটা মধ্যবর্তী অঞ্চল, পাটনা, শরীফ ফরিফ ইত্যাদি ইত্যাদি জায়গা। এই জায়গাগুলোতে কিন্তু বিজেপি গতবারে খুব ভালো রেজাল্ট করেছে, দারুণ রেজাল্ট করেছে। কিন্তু এবারে সেখানে তাদের আসন খোয়া যাবেই যাবে। তাহলে আসন যদি বাড়তে থাকে, তাহলে বিগত 121টি আসনের মধ্যে
মানে 1 নম্বর এবং 2 নম্বরে থাকবে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার। নীতিশ কুমার কিংবা তেজস্বী যাদব, এরা দুজন থাকবে। এবং দ্বিতীয় ভোট আজকের পর যেটা রেজাল্টটা বেরোবে, আগের দিন যেটা মানে বলা যায় যে নন অ্যালায়েন্স এরিয়া ছিল, যেটা ইন্ডিয়া জোটের এগেনস্ট যে এরিয়াটা ছিল বিহারের, সেই এরিয়ার ভোট হয়ে গেছে 121টি আসনে। আজকে যে অঞ্চলটিতে ভোট হচ্ছে সেই জায়গাতে মুসলিম ভোটার প্রচুর, 24টা সিটের ফ্যাক্টর হচ্ছে কি মুসলিম, এবং মুসলিমরা এক একটা তারা এই তেজস্বী যাদব কিংবা রাহুল গান্ধী এই জোটকেই তারা ভোট দেবে। তারা কিছুতেই AIM বা মিমকে তারা ভোট দেবে না, তারা ভোট ডিভাইড করবে না, এবং নীতিশের পক্ষেও কিন্তু মুসলিম ভোট পাওয়া দুঃসহ, এত বড় কথাটা বলছি। এই 24টি আসনের মধ্যে কিন্তু 24টি আসনই কিন্তু জোটের পক্ষে যেতে পারে বলে আমার দৃঢ় ধারণা। তো এই অবস্থায় এই পেনিট্রেশনের জায়গা থেকে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আজকে যে ভোটটির মধ্যে রয়েছে CPM রয়েছে, CPIM রয়েছে, অর্থাৎ বামেরা রয়েছে, কংগ্রেস রয়েছে এবং RJD তো রয়েছেই। তো তাদের যদি আবার আজকে দেখেন যদি যে ভোট পার্সেন্টেজ বেড়ে গেল, তাহলে আমি প্রথম অপশনটা বলেছিলাম যে সেখানে নীতিশ কুমার অ্যাডভান্টেজ, দ্বিতীয় অপশনটা বলছি যে তাহলে জোটের আসার সম্ভাবনা প্রবল। কিন্তু কি হতে পারে? আর তৃতীয় অপশনটি হচ্ছে যে নীতিশও ভালো করলো, RJDও ভালো করলো, বিজেপি কমে গেল, তাহলে নীতিশকে গভর্নমেন্ট করতে গেলে হয় RJDর হাত ধরতে হবে, তা নয়তো বিজেপির হাত ধরতে হবে। সেখানে কি হতে পারে আসুন পরপর বলি। প্রথম কথাটা হচ্ছে যে নীতিশ হিউজ নাম্বার পেল, নীতিশ একক সংখ্যাগরিষ্ঠতাতে গভর্নমেন্ট করতে পারে না, তখন তাকে হাত ধরতে হবে ছোট ছোট দলগুলোর। পারতপক্ষে তিনি চেষ্টা করবেন বিজেপিকে হাঁটিয়ে যা করার। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে যে ইন্ডিয়া জোট তারা গভর্নমেন্ট করবে, নীতিশবাবু সাইড লাইনে থাকবে, উল্টো দিকে থাকবেন। একবার পরিষ্কার যে প্রথমটা হচ্ছে নীতিশ কুমার ফের প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি ছোট ছোট দলগুলোকে নিয়ে তিনি জোট করতে পারেন বা একটা গভর্নমেন্ট করতে পারেন। এবং দ্বিতীয়টি হচ্ছে যে না, নীতিশবাবুও আসবেন না, বিজেপির তো আসার সম্ভাবনাই নেই, জোট অর্থাৎ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জোট কিন্তু ক্ষমতায় আসছে। এবং তৃতীয় সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে নীতিশ কুমার ক্ষমতায় এলো 70-75টি আসন, বাকি থাকে ওই ধরুন আপনার 35টি আসনের মতন বা 35 থেকে 40টি আসন। সেই 40টি আসনের জন্য তাদের বিজেপি বা এই পাসওয়ানের হাত ধরতে হবে। সেই হাত ধরতে গেলে কন্ডিশন দেবে নীতিশ কুমার যে আমি মুখ্যমন্ত্রী হব, বিজেপিকে আমি ছুটকো ছাটকা কিছু মন্ত্রিত্ব দেব, করলে করা নইলে ফটো, কোনো উপমুখ্যমন্ত্রী তোমাদের দলের থেকে নেওয়া হবে না, ফটো এখান থেকে। এই কথাটা তখন নীতিশ কুমার বলবে এবং তার খেয়াল খুশি মতো বিজেপির এলেবেলে লুলালাংরা কিছু লোককে মিনিস্ট্রিতে নেবে। তার ফলে এটা নৈতিকভাবে বিজেপির একেবারে মানে তুমুল অপমান। কারণ যে নীতিশ কুমারকে হারাবার জন্য বা নীতিশ কুমারকে খতম করার জন্য অমিত শাহ মার্কেটে নেমেছিলেন, সেটা একেবারে মুখে থাপ্পড় হয়ে যাবে। মানে এটা হচ্ছে সব থেকে লজ্জার ব্যাপার। যদি নীতিশ কুমার হিউজ নাম্বার অফ সিট নিয়ে আসে এবং বিজেপি গিয়ে তাদের লেজুর হয়ে তার পাটা ধরতে বাধ্য হবে, যদি সেরকম অবস্থা হয়, তাহলে চাকর বাকরের মতন করে রেখে দেবে আগামী 5 বছর নীতিশ কুমার বিজেপিকে। তার কারণটা হচ্ছে তার দরজাটা খোলা রয়েছে ইন্ডিয়া জোটের, এবং তার সঙ্গে অলরেডি খুব ভালো কথাবার্তা হয়েছে কিন্তু এই তেজস্বী যাদবের, যে যদি সেরকম সিচুয়েশন হয়, তেজস্বী পরিষ্কার বলেছে যদি আমি হায়েস্ট থাকি তাহলে আমি গভর্নমেন্ট করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন, নীতিশ কুমারের আপত্তি নেই। তার একটাই ইচ্ছা হচ্ছে যে বিজেপিকে আমি এতদিন সাপোর্ট করেছি, যারা আমাকে শেষ করতে চেয়েছে তাকে আসতে দেবো না, দরকার হলে তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, আমাদের পার্টি থেকে উপমুখ্যমন্ত্রী ডিমান্ড করা যাবে। তাহলে নীতিশ কুমার কিন্তু তেজস্বী এবং কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবে, সেটা মোটামুটি একটা স্থির হয়ে রয়েছে যে আমরা তোমাদের সঙ্গে হাত মেলাবো। 14 তারিখে খেলটা দেখাবেন কি হয়। এবং এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে নীতিশ কুমারকে হারাবার জন্য যে বিরাট পরিকল্পনা বিজেপি করেছিল, যে যাতে করে তাদের মুখ্যমন্ত্রী হয়, কারণ এখনো পর্যন্ত মানে জোটের মধ্যে বিজেপি আছে কিন্তু বিজেপির নেতৃত্বে জোট আছে এমনটি কিন্তু বিহারে তারা করতে পারেনি। বিজেপির স্থান বিহার এটা এখনো প্রমাণিত হয়নি, বিজেপির লেজুর হিসেবে থেকেছে। ফলে বিজেপির অবস্থান অত্যন্ত খারাপ হবে, অত্যন্ত দুর্বল হবে
এবং তাদের আসন কমলে অটোমেটিক্যালি তারা মরালি ভেঙে যাবে। এবং সব থেকে প্রধান কথা বলি, এই যে ভোটটা বাড়লো, এটা এনআরসির ভয় না তো? মাথায় রাখবেন, এনআরসি আমাদের শিক্ষিত পশ্চিমবঙ্গের মানুষকে মাথা খারাপ করে দিয়েছে। আর বিহারে তো অধিকাংশই ইলিটারেট, এবং তাদের মাথা গরম হয়ে গেছে। তারা বাইরে যারা কাজ করতো সব ফিরে গিয়ে ভোট দিচ্ছে, যে আমার ভোটটা আমি দিতে এসেছি। তার জন্য সংখ্যাটা বেড়েছে এবং তারা চাইছে যে এরা বিদায় হোক। অ্যাটলিস্ট এই বিজেপি যারা এই এসআইআর করেছে, যেটা নীতিশ কুমার খুব একটা সাপোর্ট করেনি, এই অন্তত বিজেপি ভাগ। এবং এটা যদি হয় যে বিজেপিকে ভাগিয়ে দিয়ে নীতিশ এবং লালু ফের জোট করে গভর্নমেন্ট করে, অবাক হবেন না, অবাক হবেন না। এবং যদি বিজেপির সঙ্গে জোট করে নীতিশ, মানে নীতিশ 1 নম্বরে আমি রাখছি, নীতিশ প্লাস, সে যেই গভর্নমেন্ট করুন নীতিশ প্লাস, এটা হচ্ছে আমার 1 নম্বর অপশন। তার মধ্যে চান্স রয়েছে লালুর, তার মধ্যে চান্স রয়েছে কিন্তু বিজেপিরও। কিন্তু বিজেপি যদি এইভাবে কম্প্রোমাইজ করে গভর্নমেন্টে যায়, তাহলে চাকর বাকর করে রেখে দেবে। আপনারা লিখে রাখুন, চাকর বাকর করে দেবে। তার থেকে শুভেন্দু অনেক প্রেস্টিজ নিয়ে পশ্চিমবঙ্গে আছে, চাকর বাকর করে রেখে দেবে, আজে বাজে মন্ত্রিত্ব দেবে। প্রথম নীতিশ বলবে যে আমি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর আমার, অর্থ দপ্তর আমার, শ্রম দপ্তর আমার, কৃষি দপ্তর আমার, এবার তোমরা বাকি নাও, বাকি যা আছে তোমরা সেগুলো নিয়ে লড়ফড়, এগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং সেটা নরেন্দ্র মোদীর পক্ষেও লজ্জার, এবং আরএসএস এই স্কোপটা তখন নিয়ে নেবে। এবার মোদিজি, তোমার কালমার কিছু হচ্ছে না, তোমার ক্ষমতায় কিন্তু জিততে পারছে না। অর্থাৎ যেটাই রেজাল্ট হোক না কেন, সেটা বিজেপির পক্ষে অস্বস্তিকর। এবং সেটা এনআরসির জন্য হোক, মহিলা ভোটের জন্য নীতিশ বেশি পাক, বা এদেরকে ভাগাও, এই হিসাবে যদি অতিরিক্ত ভোট পড়ে ক্ষমতায় আসে ইন্ডিয়া জোট, তাহলে তো কথাই নেই। তাহলে তো আগামী পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু সব জায়গা থেকে ধ্বংস হবে, এবং বিজেপি কেন্দ্রে টিকে থাকাটা তখন অসম্ভব হবে। ফলে আ ব্রাইট অ্যান্ড এক্সেলেন্ট ভোট, যেটাকে আমি বলি একটা ঝকঝকে চকচকে একটা ভোট হচ্ছে, এবং এক্সেলেন্ট আনএক্সপেক্টেড রেজাল্ট ইজ কামিং। আমার কথাটা মিলিয়ে দেখবেন, রাত্রিবেলা যখন এই দেখবেন, ওই গদি মিডিয়ার সমস্ত এক্সিট পোল দেখবেন, ভরসা না করে এই দয়া করে অধমকে যদি মনে রাখেন, চিরকৃতজ্ঞ থাকবো। এই ছিল চাচা ভাতিজা। চাচা মানে হচ্ছে গিয়ে নীতিশ কুমার, ভাতিজা তারা কিন্তু খেলতে নেমেছে। চাচা ভাতিজার খেল কিন্তু 14 তারিখে আপনারা পাবেনই পাবেন, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। শেষ করছি, ভালো থাকবেন, আপনাদের সময় ভালো যাক। বিহারবাসী যদি আমার অনুষ্ঠান দেখেন, যান, আপনি সত্যর পক্ষে ভোটটা দিন, সত্যির পক্ষে। থ্যাংক ইউ, গুড ডে।